সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। মঙ্গল 3 তারিখে, এপ্রিল মাসের 3 তারিখে রাশি পরিবর্তন করে নিচ অবস্থায় প্রবেশ করবে, সেটা হচ্ছে কর্কট রাশিতে। তো নিচ অবস্থায় মঙ্গল কি প্রভাব দিবে মকর রাশির উপর, এই বিষয়ে বিশেষ আজকে আলোচনা করব যে মকর রাশি কী ফল পেতে যাচ্ছে এই যে নিচ অবস্থা যে হচ্ছে মঙ্গলের। তো আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকে তুলে ধরবো যে মঙ্গলের যে পরিবর্তন হচ্ছে নিচ অবস্থা, এই পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব ফেলবে। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আমি তো আলোচনা করব মঙ্গলকে নিয়ে। দেখালো বহু দর্শক বন্ধু দাদা দিদিদের জন্মছকে হয়তো মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে, তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই ভালো লোকের পরামর্শ নেবেন। কারণ 7.5 শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু ওই ভাঙা ঘর দুয়ার সব আপনাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দিবে না। নিজের কাজ নিজেকেই করতে হবে, মাথা ঠান্ডা রেখে করতে হবে, প্ল্যান মাফিক চলতে হবে। অতএব ভালো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। আর এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনা মঙ্গলের গোচর আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করবে, সেটা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘর। আগে ষষ্ঠ ঘরে অবস্থান করছিল, কিন্তু এখানটাতে যে জিনিসটা হচ্ছে মঙ্গল পরিবর্তন করছে, কিন্তু নক্ষত্র কিন্তু পরিবর্তন হয়নি। নক্ষত্র কিন্তু পুনর্বসু নক্ষত্রই রয়েছে। আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে আমি বিশেষ আলোচনা করেছি এর আগে, ধাপে ধাপে ধরেছি যে কী হতে পারে পুনর্বসু নক্ষত্রটা অ্যাকচুয়ালি কী। তো পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবার মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করবে। মঙ্গল মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি এবং হচ্ছে একাদশ ঘরের অধিপতি, যেটা হচ্ছে সুখের ঘর এবং লাভের ঘর। অধিপতি হয়ে অবস্থান করছে সপ্তম ঘরে। এবার নক্ষত্র হচ্ছে পুনর্বসু। তো মঙ্গলের যে 3টি দৃষ্টি, তো চতুর্থ দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার দ্বিতীয় ঘরে। মঙ্গলটা কি? মঙ্গল হচ্ছে সাহস, মঙ্গল হচ্ছে ক্রোধ, জেদ, অহংকার। মঙ্গল হচ্ছে অত্যধিক কনফিডেন্ট, মঙ্গল হচ্ছে রক্তের কারক। তো এই মঙ্গল যদি কারোর জন্মছকে যদি ভালো থাকে না, তো এরা খুব ভালো উঁচু পোস্টেও কিন্তু চলে যায়। এবং মঙ্গল যে একটা মঙ্গল দ্বারা যে একটা রাজ্য তৈরি হয়, সেটা কিন্তু হচ্ছে আবার রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক। এটা যখন মঙ্গল নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে, তখন কিন্তু এই রাজ্যকটা তৈরি করে। খুবই শক্তিশালী রাজ্য। এবং বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা রক্ত বিষয়ক ডাক্তারগুলো হয়, বড় বড় সার্জেন, এদের কিন্তু জন্মছকে মঙ্গলের যথেষ্ট অবস্থান ভালো হয়। প্রশাসনের দিক থেকে যথেষ্ট ভালো সুবিধা পায় যদি মঙ্গলের অবস্থান ভালো হয়। আর যদি মঙ্গলের অবস্থান যদি খারাপ হয়ে যায়, বা মঙ্গল ডিগ্রির দিক থেকে দুর্বল বা কোনো বাজে এসে পড়ে, তখন কিন্তু খুব ভীতু হয়ে যায়, একটুতেই কনফিডেন্ট হারিয়ে ফেলবে, হেরে যাওয়ার স্বভাব হয়ে যাবে, নিজের কাছে নিজে হেরে যায়, এরকম অবস্থা করে দেয়। তো মঙ্গল যদি দুর্বল হয়, আর এই মঙ্গল কিন্তু এই মকর রাশিতেই উচ্চ হয়ে যায়, এবং সেই সময় কিন্তু মাঙ্গলিক জিনিসটা আসে না। তো যাই হোক, মঙ্গলের এই সপ্তম ঘরে অবস্থান, তো মঙ্গল কিন্তু এই ঘরে অবস্থান করছে, এবং এই মঙ্গলের উপর কিন্তু আবার রাহুর দৃষ্টি থাকছে। মঙ্গলের উপর রাহুর কিন্তু দৃষ্টি থাকছে। রাহু কিন্তু এই যে মীন রাশিতে অবস্থান করছে, তো এখানটাতে আবার একটু প্লাস পয়েন্ট যে এর আগেও কিন্তু মঙ্গলের পরিবর্তনটা হয়েছিল মকর রাশির ক্ষেত্রে। মঙ্গল কিন্তু নিচ অবস্থায় চলে এসেছিল সপ্তম ঘরে, তখন কিন্তু রাহুর নক্ষত্র পরিবর্তন হয়নি। রাহু কিন্তু অবস্থান করছিল উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে শনির নক্ষত্র। এবার কিন্তু রাহুরও নক্ষত্র পরিবর্তন হয়েছে, এবং রাহুর কিন্তু দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর, এবং যে নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই নক্ষত্রে আবার শুক্রও কিন্তু থাকছে। 1 তারিখ থেকে শুক্র থাকছে, এবং শনি তো থাকছেই। শনি তো নক্ষত্র পরিবর্তন করেছে, এবং এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। এবং সূর্যও কিন্তু আবার ওই ঘরটাতে যে থাকছে, এই মীন রাশিতে সূর্যও অবস্থান করছে, এবং সূর্য অবস্থান করছে হচ্ছে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র, সূর্য অবস্থান করছে। আর সূর্য তো 13 তারিখে রাশি পরিবর্তন করবে, তো সে সময় অন্যরকম আলোচনা হবে। আর এদিকে বুধ কিন্তু আবার থাকছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে।
আর এদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি আবার এই মাসেই নক্ষত্র পরিবর্তন করবে, সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে চলে আসবে, মৃগশিরা নক্ষত্রে। তো সেটা এখন আসেনি, সেটা হচ্ছে 11ই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে। আর ভাগ্যের ঘরে কেতু অবস্থান করছে আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। তো এই তো হচ্ছে নক্ষত্রগত অবস্থান বলে দিলাম সমস্ত গ্রহদের। এবার মঙ্গল থেকে তো যা যা জিনিসগুলো বোঝানো সেটাও বুঝতে পারলেন, যে মঙ্গল হচ্ছে সাহস, তেজ, ক্রোধ, অহংকার, একটুতে রেগে যাওয়া, মাথা গরম করে নেওয়া, চট করে রেগে যাওয়া। তো যেহেতু সেনাপতি আর রাজার মধ্যে তফাৎটা কি? রাজা হচ্ছে কি সবসময় বিচার করবে ধীর গতিতে, ঠিক আছে এই পক্ষ ওই পক্ষ শুনবে, আর এ তো শুনবে না, এ তো যাকে সামনে পাবে আগে মেরে দাও, তারপরে অন্য কথা। তো এইরকম কিন্তু ক্রোধ, এরকম মন মেজাজ করেই দেয় মঙ্গল, যাদের খুব স্ট্রং থাকে ডিগ্রির দিক থেকে। তো এবার সপ্তম ঘরে অবস্থান করছে হচ্ছে মঙ্গল যেরকম রাশিকে প্রভাবিত করবে সেরকম দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে। অপরদিকে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়ছে আবার রাশির উপরে। এই জায়গাটাতে বোঝার ব্যাপার হচ্ছে, দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে, নবম দৃষ্টির তো বিশাল একটা ব্যাপার থাকে। দেবগুরু বৃহস্পতির সব থেকে শুভ দৃষ্টি হয় নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টির থেকেও কিন্তু সব থেকে খুব ভালো দৃষ্টি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি। তো মঙ্গল এখন অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ মঙ্গলের যে বদ গুণগুলো সেগুলোকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সমন করে নেবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে দেবগুরুর ফলকেও কিন্তু দিতে হবে মঙ্গলকে এই সময়, এই সপ্তম ঘরে। কিন্তু এই মঙ্গলের উপর আবার ওই রাহুর দৃষ্টি পড়ছে। তাহলে কি হচ্ছে, যে রাহু তো পাপী গ্রহ, আবার মঙ্গলও কিন্তু সেই ক্রোধ, তেজ। এবার যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র কি বোঝাচ্ছে, যে একাগ্রতা। কারণ পুনর্বসু নক্ষত্রের মেন সিম্বলই হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণে কখন লক্ষ্যভেদ হবে? যখন একাগ্রতা স্থির হবে তখনই তো লক্ষ্যভেদটা হবে, তার আগে তো লক্ষ্যভেদ হবে না। অর্থাৎ মনকে কিন্তু স্থির করতে হবে। এবার মঙ্গল চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। সপ্তম ঘরটা কিসের ঘর? সপ্তম ঘরটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এই সপ্তম ঘর হচ্ছে আমাদের রোজগারের ইনকাম। সপ্তম ঘরটা কিসের ঘর? আমাদের বিপরীত ঘর। রাশির বিপরীতে হচ্ছে সপ্তম, তাহলে পার্টনার এগেনস্ট হয়ে গেল এই সপ্তম ঘর। তাহলে মঙ্গলের যে এই যে পুনর্বসু নক্ষত্র অবস্থান, এই লাভের ঘরের অধিপতি আর সুখের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করে তার দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, এবং তার দৃষ্টি পড়ছে রাশির উপর, তার দৃষ্টি পড়ছে আবার বাণীর ঘরে, দ্বিতীয় ঘর, যেটা খাবার দাবারের বিচার করায়। তাহলে যথেষ্ট লাভ নিয়ে আসবে। এটাও বোঝা যাচ্ছে মঙ্গলের এই পরিবর্তনে। কারণ মঙ্গল তো লাভের ঘরের অধিপতি, আবার সুখের ঘরের অধিপতি। তো লাভ আর সুখ, তো লাভ যখন আসবে তাহলে সুখ বৃদ্ধি হবে, এটা তো বোঝাচ্ছে। এবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে কখন সুখ বৃদ্ধি পাবে? যখন যে কোনো কাজ একাগ্রতা নিয়ে করবে। অর্থাৎ সবার প্রথমে একাগ্রতা কর্মের দিকে নিয়ে আসতে হবে। আমি কিন্তু এর আগের ভিডিওতে বুঝিয়ে বলেছিলাম যে শনি রাশি পরিবর্তন করছে, শনির কী পরিবর্তন, কী হচ্ছে না হচ্ছে কাগজপত্রের ঘরে। অর্থাৎ আপনাকে আপনার দিন মানে যে চলবেন, যে চলার পথটাকে সম্পূর্ণ এখন পরিবর্তনের দিকে প্রত্যেকটা খাতায় খাতায় নোট করে চলতে হবে। যে মাথা গরম করা যাবে না, কাজের প্রতি একাগ্রতা নিয়ে আসতে হবে। দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, সেই দৃষ্টিটা হচ্ছে বাণীর ঘর, অর্থাৎ নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং বাণীর কারক স্বয়ং হচ্ছে শনিদেব। শনি অবস্থান করছে তৃতীয় ঘরে বুধের সাথে, বুধ এখানটাতে ম্যানেজমেন্ট করবে, শুক্রের প্রতিভা উঠে আসবে, রাহু অ্যাম্বিশন দেখাবে, শনি কর্ম করবে। কিন্তু কর্মটা করতে হবে ধৈর্য ধরে। লাভের অধিপতি যখন রাশিকে দেখছে, তাহলে লাভ কিন্তু অবশ্যই আসছে এই মকর রাশির ক্ষেত্রে এই মঙ্গলের পরিবর্তনে। এটা একদম পরিষ্কারভাবে বোঝাচ্ছে। তবে সবই ভালো থাকবে, নেগেটিভ জিনিসটাও আছে, সেটাও তুলে ধরবো যে নেগেটিভ কোন দিক থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এই মকর রাশিকে। তো এরপরে এই 12ই এপ্রিল পর্যন্ত তো থেকে গেল মঙ্গল পুনর্বসু নক্ষত্রে, তারপরে তো আবার নক্ষত্র পরিবর্তন করবে। তখন থেকে কিন্তু একটু মানে আরও সজাগ হতে হবে নিজের দায়িত্ব, নিজের কর্তব্যের উপর। কারণ মঙ্গল কিন্তু অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে। এবার পুষ্যা নক্ষত্রটা এটা শনিদেবের নক্ষত্র, কিন্তু ঘুরে ফুরে আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে, কারণ এর অধিপতি দেবতা হয়ে যাচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি। এবং
এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার ওই 3টি গ্রহ অবস্থান করছে, শুক্র, বুধ, তারপরে শুক্র, রাহু আর শনি। এই 12ই মেতে 13ই এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে। আর 13ই এপ্রিলে যখন পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে এই মঙ্গল, ততক্ষণে আবার ওই সূর্যও কিন্তু রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় চলে আসবে। তাহলে কি হচ্ছে, একদিক থেকে যে নিজ প্রভাবটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকার দরুন যে কেটে গেল, যে একটা মঙ্গলের যে একটা বাজে প্রভাব আসার যে প্রভাব বিশাল বড় ছিল, সেই প্রভাবটা কিন্তু দেবগুরু বৃহস্পতি সমন করে নিল, যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে কর্কট রাশিতে। আর কর্কট রাশির অধিপতি যে চন্দ্রদেব, চন্দ্রদেবের নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে রোহিণী নক্ষত্রে। তাহলে দেবগুরু বৃহস্পতি এই যে রোহিণী নক্ষত্রে অবস্থান, তাহলে এখানটাতে তো একটা গজকেশরী যোগের একটা প্রভাব পেয়ে গেল এই মকর রাশি এই সময়কালে। যার জন্য মঙ্গলের যে তীব্রতা, যে মঙ্গলের যে আঁচ, সেই জিনিসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির জ্ঞানের দ্বারা একদম অন্যদিকে কিন্তু চলে আসবে এবং ভালো রেজাল্টটা চলে আসবে। যে একটা মারমুখী মার কাট, কারণ রাহুর যে দৃষ্টিটা ছিল সেই দৃষ্টিটা কিন্তু অশুভ হয়ে গেছিলো, অশুভ ছিল আগে, কিন্তু যে বর্তমান পরিস্থিতি যে রাহু এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, তো এই সমস্ত দিক থেকে কিন্তু যথেষ্ট রিলিফ পাচ্ছে হচ্ছে মকর রাশি। এবার কি হচ্ছে, যখনই পুষ্যা নক্ষত্রে ঢুকলো এবং তারপরে কিন্তু সূর্যও কিন্তু চলে আসলো হচ্ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে সূর্য কিন্তু আবার উচ্চ হয়ে গেল। তাহলে কি হলো, সূর্যের দ্বারাও কিন্তু এই সময় আবার মঙ্গলের হয়ে গেল হচ্ছে নিজভঙ্গ, অর্থাৎ মঙ্গলের কিন্তু একটা রাজযোগ হয়ে গেল। কারণ মঙ্গলের কেন্দ্রেই কিন্তু রাশিটা পড়ছে, এই মেষ রাশিটা কেন্দ্রে পড়ছে চতুর্থ ঘরে। তাহলে এখানেতে প্রবল নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো সূর্যের দ্বারা এই মঙ্গলের। এবার মঙ্গলের দৃষ্টি পড়ছে উচ্চ দৃষ্টি ওই রাশির উপর, তাহলে কর্মক্ষমতা কিন্তু আরও বেড়ে গেল। নিজভঙ্গ রাজযোগ তৈরি হলো মকর রাশির জন্য, কর্মক্ষমতা আরও বেড়ে গেল। মঙ্গলের কর্মের ঘরে দৃষ্টি পড়ছে, কর্মের যোগাযোগ জিনিসগুলো ভালো হবে। তারপরে দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ছে, দ্বিতীয় ঘরের থেকে আমরা খাবার দাবারের জিনিসগুলোকে বুঝাই, এবং মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি। তাহলে কি বুঝাচ্ছে, যারা কথাবাচক, কথার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, ওকালতির কাজে যুক্ত রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার এই গোচরটা এবার এই সময়কালে যথেষ্ট ভালো হয়ে গেল। কারণ পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি আবার তৃতীয় ঘরে অবস্থান করছে যোগাযোগের ঘরে, আর পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, তার আবার দৃষ্টি পড়ছে যায় ওই রাশির উপর। এবার ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যে ভূমির চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছে, বা জায়গা জমি নিয়ে যেগুলো সমস্যা হচ্ছিল বিগত দিনে, সেই সমস্যাগুলো মকর রাশির দূর হবে। জায়গা জমির একটা যথেষ্ট যোগাযোগ জিনিসটা চলে আসবে, যে কোনো একটা বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল, বা টেন্ডার এমন হয়েছে কারণ সঙ্গ কিন্তু যথেষ্ট পাবে, ভাগ্যের সঙ্গ তো যথেষ্ট পাবে, যে দেখালো টেন্ডার দেওয়ার লোক নাই, এরকম হয়ে যাবে যে নিজেই যে টেন্ডার দিয়ে আরও দুজনকে সাইড দিয়ে নিয়ে নিজেই টেন্ডার পেয়ে গেল, বড় বড় টেন্ডার, এরকম হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে এই সময়। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এরকম বহু কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো খাবারের প্রোডাক্ট, এই সমস্ত কাজে আর্থিক উন্নতি রয়েছে এই সময়কালে। আর এর আগে আমি একটাই কথা বলেছিলাম, যে এতগুলো গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি স্বয়ং জ্ঞানের ঘরে, শিক্ষার ঘরে বসেছে। তাহলে দেবগুরুর জ্ঞানের আলোতে কিন্তু এই নক্ষত্রগুলো আলোকিত হয়ে গেছে, অর্থাৎ সেই দুষ্প্রভাবটা কিন্তু কাজ দিবে না। কিন্তু মঙ্গলের যে পুষ্যা নক্ষত্র, এরপরে যখন 13ই মে থেকে 6ই জুন পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে। এবার অশ্লেষা নক্ষত্রটা কি, এই নক্ষত্রটা হচ্ছে বুধের নক্ষত্র, আর এই নক্ষত্রটা হচ্ছে বেরি ধরা সাপ। দেখবেন একটা সাপ যেরকম বেরি ধরে বসে থাকে পজিশন নিয়ে, মঙ্গল এবার এই নক্ষত্র অবস্থান করবে। তাহলে এইখানটাতে কিছুটা হলেও একটু ডিস্টার্ব করবে, কারণ জেদ ক্রোধটা কিন্তু অত্যধিক বাড়বে মঙ্গলের। এই সময়টুকু একটু সাবধানে থাকতে হবে, নিজের কথাবার্তা, নিজের চালচলন, নিজের কথাকে এগিয়ে রাখার দরুন রাশির উপর প্রভাব পড়বে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু দৃষ্টি পড়ছে, কন্ট্রোল হবে, কিন্তু এই ঊর্জাটাকে অন্য দিকে লাগাতে হবে, পরিশ্রমের দিকে লাগাতে হবে, শ্রমের দিকে লাগাতে হবে। যে কোনো কাজ হচ্ছে না তার দিকে এই ঊর্জাটাকে লাগাতে হবে। মনের মধ্যে ক্রোধ, ইগো, এই সমস্ত কিন্তু জন্মাবে এই সময়, কারণ বেরি ধরা সাপ কিন্তু সেই সময় পজিশন নাই,
যখন অত্যধিক যে নিজের জিনিস আমি ছাড়বো না, আমার হকের জিনিস আমি কেন ছাড়বো, একটা বেরি ধরা সাপ কি পজিশন নাই, কখন পজিশনটা নাই, যে তাকে কেউ আঘাত করতে আসে সেও তো ছোবল মারে, পজিশন নিয়ে নিল, এই রকম জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ মানে একটা ক্রোধ জেদ নিজের মধ্যে নিয়ে চলে আসলো, নিজের আত্ম অহংকার, নিজের আত্মসম্মান এগুলো কিন্তু যথেষ্ট বাড়বে মকর রাশির এই সময়। অর্থাৎ এদিক থেকে মকর রাশিকে যথেষ্ট একটু সংযত থাকতে হবে এবং এই সময়কালে নিজের মুখের ভাষার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। যদিও অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ রাশির অধিপতির সাথে তৃতীয় ঘরে অবস্থান করছে, ম্যানেজমেন্টের ক্ষমতা থাকবে, কিন্তু যেহেতু মঙ্গল নীচ অবস্থায় থাকছে এবং বুধের নক্ষত্র, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর কোন দিকে, যেহেতু সংসারের ঘরে অবস্থান করছে, দাম্পত্য জীবন, এই দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে যথেষ্ট খুঁটিনাটি গণ্ডগোল অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, মানসিক অশান্তিটা বিগড়ে দিবে। এবং নিজের পার্টনার, যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের মধ্যে একটা সম্পর্ক মানে একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে, কারণ লাভের ঘরের অধিপতি, লাভ তো আসবে, লাভ যথেষ্ট আসবে, হয়তো ওই লাভ নিয়ে গণ্ডগোল লেগে গেল। অতএব এই দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের মুখের ভাষাকে এমনভাবে প্রয়োগ করতে হবে যেন সামনের থাকা ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয়, এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। কর্মের ঘরে দৃষ্টি পড়ছে, কর্মের ঘরে মানে সেইভাবেই লোকেদের সাথে যেরকম উঠা বসা করতে হবে সেরকম লোকেদের সাথে মেলামেশাও করতে হবে, কথাবার্তাও বলতে হবে, যে আপনার ব্যবহারে যেন আপনার বস যেন অসন্তুষ্ট না হয়, বা আপনি যাদের সাথে মেলামেশা করছেন তারাও যেন অসন্তুষ্ট না হয়, বা একটা অহংকার জিনিস মানে প্রকাশ যেন না পায়, এদিকটা যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে। তা বাদে মঙ্গলের যে অবস্থান, এই মঙ্গল যথেষ্ট লাভ, কারণ লাভের ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি মঙ্গল দৃষ্টি দিচ্ছে রাশির উপর। তো রাশিকে যে দৃষ্টি দিচ্ছে, তো লাভ আর সুখ এই দুটি ঘরের অধিপতি হয়ে রাশির উপর দৃষ্টি দিচ্ছে, এবং দৃষ্টি দিচ্ছে কোথায়, ধনসম্পত্তির ঘরে, সেভিংসের ঘরে। তো লাভ আর সেভিংস, অর্থ জমানো, এই দুটো ঘরের মানে মানে যথেষ্ট প্রভাব পড়বে মকর রাশির ক্ষেত্রে এই সময়। যার জন্য এই সময়কালে যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করতে হবে, লেখালেখি করে কাজ করতে হবে, মাথা যেন বিগড়ে না যায়, একটুতে চট করে যেন রেগে না যায়, এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। এবং তার সাথে দাম্পত্য জীবনে বিশেষ খেয়াল রাখতে হবে, যে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে কিন্তু যথেষ্ট মানে একটা গণ্ডগোলের বিশাল সম্ভাবনা হয়ে যাবে। আবার যারা বিবাহ বিচ্ছেদ মামলাতে ভুগছেন তাদের জন্য আবার এই মঙ্গলের গোচর যথেষ্ট ভালো হবে, একটা মীমাংসার কিন্তু রাস্তা বেরিয়ে চলে আসবে, কারণ রাহুর দৃষ্টি পড়ছে এবং মঙ্গল এই নীচ অবস্থায় অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়ে, সুখের ঘরের অধিপতি হয়ে। তাহলে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের কিন্তু এই সময়কাল একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, মোটের উপর মঙ্গলের এই গোচর অর্থের দিক থেকে যথেষ্ট ভালো, লাভের দিক থেকে যথেষ্ট ভালো, সেভিংসের দিক থেকে যথেষ্ট ভালো, আর যে সমস্ত ব্যবসা বাণিজ্য বললাম এদিক থেকেও যথেষ্ট ভালো। শুধু সাবধান, সাংসারিক জীবন, নিজের কথাবার্তা ও প্রশাসনের দিক থেকে আবার যথেষ্ট ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে, প্রশাসনের দিক থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে এই সময়। এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এবং যেহেতু রাহুর দৃষ্টি মঙ্গলের উপর থাকছে, বজরংবলীর পূজার কাজে অবশ্যই জটাওয়ালা নারকেল বাবার কাছে দিবেন, মঙ্গলবার করে দিবেন, তাতে যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।